এই হয় না মেয়েদের যে ফ্রকটা এরকম কাঁধের কাছে ধরে টানতে টানতে নিয়ে এসে বলে দেখ, বলে ওই ডাস্টবিনের মধ্যে রেখেছিল। ওই ডাস্টবিনগুলো যেগুলো পা দিয়ে টিপলে মাথাটা খুলে যায়, তো ওখানে তোমার র্যাপ করে, টাওয়ালে র্যাপ করে না, তো মাথাটা বার করে টাওয়ালটাকে জাস্ট খুলে ওর বাবার মাথাটা চুলের মুঠি ধরে দেখিয়ে বলে এই দেখ তোর বাবা, দেখ নে শান্তি পা। এবার বাচ্চাটা ওই অবস্থায় দেখে মানে ভয়ে কি করবে, মানে কি করবে না এরকম করে যে চিৎকার করে। তোমার সমবয়স্ক মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই পারো, বা রাগে অথবা যে কোনোভাবেই হোক, পজেসড হয়ে হোক, খারাপ ব্যবহার করতেই পারো, কিন্তু তুমি নিজের সন্তানের সাথে কখনো করতে পারবে না। উনি নিজের সন্তানকেও ছাড়েননি। বয়স কত বাচ্চাটা ছিল? 3-3.5 বছর, খুবই ছোট মেয়ে, একটি বাচ্চা মেয়ে। ঘটনাটা কি হয়েছিল, যখন ওই ব্যাপারটা হয়ে গেল তখন তো অনেকটা রাত, উনি ওখানেই শুয়ে পড়েছেন। পরের দিন সকাল থেকে মেয়েটির সাথে বাবার সম্পর্ক খুব ভালো ছিল, বাচ্চা মেয়েটির সাথে, যেটা আমি তোমাকে বললাম। তো যেহেতু সম্পর্ক ভালো, ওর বাবা যেহেতু ব্যবসায়ী এবং প্রায়শই বাড়ির বাইরে তাকে থাকতে হয়, সেই জন্য মেয়েটি বাবাকে মিস করতো, এবং যখন মিস করতো বাবাকে ফোন করতো, বাবা ফোন করে কথা বলে নিত, ও শান্ত হয়ে যেত। সেদিনকে সকালবেলা স্কুলে যাওয়ার পরে বা স্কুল থেকে আসার পরে বাবাকে যখন মিস করছে, তখন ও বারবার বাবার ফোনটা কল করছিল, তো পাননি, কলে ফোন তুলছে না বা ওঠাচ্ছে না। মেয়েটি তখন অ্যানশিয়াস হয়ে গেছিল, একটু উদ্বিগ্নতার মধ্যে চলে গেছিল, বারবার এসে ওর মাকে বিরক্ত করছিল। কত ছোট বাচ্চা মেয়ে ফোন করতে পারতো? এখনকার দেখো মোবাইল তখন এসছে, একটা বড় লোকের ঘরের মেয়ে, ঠিক আছে, তাদের এই সব জিনিস ছোটবেলা থেকেই শেখানো হয়। 7-8 বছরের বড় লোকের ছেলেরা গাড়িও চালাতে পারে, ঠিক আছে, লাইসেন্স পায় না বলে হয়তো দেয় না, ও পারে, চালাতে পারে। তো এই জিনিসগুলো হওয়াতে ওর মা না বারবার বিরক্ত হচ্ছিল। স্বাভাবিক বিরক্ত হবে, কিন্তু এইসব কিছুতে মানে এইসব মানে যখন কাটছিল বা কিছু করছিল না, উনি একদম শব্দ বা কিছু বুঝতে, কারণ ওদের আলাদা ঘর এবং বাচ্চাটি আলাদা একটি ঘরে দরজা বন্ধ করে নিজের ঘরে ছিল। সকাল থেকে ওর বাবাকে দেখতে পারিনি। এবার বাচ্চাটি সারা বাড়িতে তো রক্ত পুরো না হয়েছিল, তো বেডরুমে নিয়ে গিয়ে ও র্যাপ করে রেখেছিল, আর তো কোথাও হয়নি। কেটেছিল রান্নাঘরে, সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। বেডরুমটা ওই রকমই ছিল। এবার বাচ্চারা সাধারণত মা বাবার বেডরুমে যায় না, বড় লোকের বাচ্চারা, তাদের নিজস্ব রুম আছে, তারা খেতে ড্রয়িং রুমে আসে বা ওই জাতীয় জায়গাগুলো বিলং করে, স্কুল গেলে স্কুল হয়ে যায়, ওই নিয়েই থাকে। কিন্তু যেহেতু বাচ্চাটি তার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মিস করছিল, তাই বারবার যখন দেখছে যে মানে রেসপন্স আসছে না ওই সাইড থেকে, তো তখন ওর মাকে ও জিজ্ঞাসা করে যে মা, বাবা কোথায় গেছে? তখন ওর মা বলে যে আমি জানি না, উনি রান্নাঘরে কাজ করছিলেন। এই সমস্ত কথা বা ইনফরমেশনগুলো ভদ্রমহিলা নিজে মুখে আমাদের দিচ্ছেন। তো তাতে মেয়েটি কিছুতেই স্যাটিসফাইড হয় না এবং সে আরও বিরক্ত করতে থাকে। বিরক্তির পরিমাণ দিনে দিনে উত্তর বাড়তে থাকে। সকাল গড়িয়ে দুপুর হয়, মানে বাচ্চাটি সকালে স্কুল, ও স্কুল থেকে আসার পরেই দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল হয়। তো যখন কন্টিনিউয়াসলি বাচ্চাটার মাকে বিরক্ত করতে থাকে, এবং ও বাচ্চাটি বলেও নাকি, এটাও বলেছিল যে আমার বাবা এমন কোনো দিনও হয়নি যে ফোন, মানে আমি ফোন করছি বাবা কল ব্যাক করেনি, বাবা কেন কল ব্যাক করছে না, ঠিক আছে। তো তখন ওর মা এতে আরও বিরক্ত হয়, এবং ওই আগের দিন রাত্রে যে ওই সেই ভয়ঙ্কর একটা চেহারা সে ধারণ করেছিল, সেই চেহারা ধারণ করে ওর মেয়েকে একদম প্রায় খামচে ধরে, গলার কাছটা ধরে বলে দেখবি, তোর বাবাকে দেখবি, বলে টানতে টানতে পুরো রান্নাঘরে, ওই হয় না মেয়েদের যে ফ্রকটা এরকম কাঁধের কাছে ধরে টানতে টানতে নিয়ে এসে বলে দেখ, বলে ওই ডাস্টবিনের মধ্যে রেখেছিল। ওই ডাস্টবিনগুলো যেগুলো পা দিয়ে টিপলে মাথাটা খুলে যায়, তো ওখানে তোমার র্যাপ করে, টাওয়ালে র্যাপ করে না, তো মাথাটা বার করে টাওয়ালটাকে জাস্ট খুলে ওর বাবার মাথাটা চুলের মুঠি ধরে দেখিয়ে বলে এই দেখ তোর বাবা, দেখ নে শান্তি পা। এবার বাচ্চাটা ওই অবস্থায় দেখে মানে ভয়ে কি করবে, মানে কি করবে না এরকম করে যে চিৎকার করে উঠে ছুটে দৌড়ে বেরিয়ে মেন দরজা খুলে, ও জাস্ট আধা অচৈতন্য অবস্থায়, ও ফ্ল্যাট তো সামনেই আর একটা ঘর ছিল, সেখানে দরজায় 2-4 বার আঘাত করে অজ্ঞান হয়ে যায়, আনকনশিয়াস হয়ে যায়।
এবং তারপরের ঘটনা যেইটুকুনি আমরা জানতে পারি ওই জানা যায় যে এটি ওই কনস্টেবলটা তারপরে বলা শুরু করে যে পাশের ঘরে যারা ছিলেন তারা আসেন এবং এসে বাচ্চাটাকে তাদের দরজা খোলেন, বাচ্চাটাকে নিচে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তারাও মানে হট্টগোল করে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওর ঘরে দিকে যেই ঢুকবে ঘরে ঢুকেই একটা বোটকা গন্ধ ওরা পায়। ঘরে আসে, দেখে ভদ্রমহিলা খুব মানে বিধ্বস্ত অবস্থায় রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছেন এবং পাশে মানে যে ওই ডাস্টবিনটা ছিল উল্টে পড়া রয়েছে এবং কিছু একটা গোল মতন জিনিসের উপর একটা ন্যাকড়া বা ওই টাওয়েল চাপা দেওয়া রয়েছে। তো ওরা গন্ধ নিয়ে তখন খোঁজ খবর নিয়ে দেখে যে ওখানে কাটা মাথাটা পড়ে থাকে। তো ওরা চিৎকার করে ওঠে সবাই মিলে এবং তারপরে আরও লোকজন ডাকে, পুলিশ টুলিশ আসে, নিয়ে দেন যখন ওরা মানে পুলিশ আসে বা আরও লোকজন আসে, ওরা বেডরুমে যায়। বেডরুমে গিয়ে দেখে যে বিছানার পাশে র্যাপ করা একটা বডি, যেরকম এগরোল র্যাপ করা থাকে ঠিক সেরকম র্যাপ করা একটা বডি, তার একটা সাইড থেকে মানে হয়তো রক্ত পড়েছে সারা রাত ধরে এবং মানে গড়িয়ে কালো হয়ে গেছে বিছানাটা এবং ভদ্রমহিলা পাশে বসে রয়েছেন। এই অবস্থায় উনি চুপ করেন। সেই মুহূর্তে পিন ড্রপ সাইলেন্স আমাদের রুমে এবং প্রত্যেকে তো মানে থতমত কি লিখবে আর কি করবে। যেটা জানা যায় পরে ওনার বিচার হয়, উনি শাস্তি পান এবং ওনার অনেক বেশ হয়তো যাবজ্জীবনই হয়েছিল, আমরা ঠিক জানি না। তবে তারপরের একটা খুব প্যাথেটিক ঘটনা ছিল যেটা আমাকে খুব শকিং করেছিল, কারণ আমি যখন পরবর্তীকালে ওই বিষয়গুলো নিয়ে ভাবছি, প্যারাসাইকোলজি নিয়ে কাজ করছি বা এই ধরনের পোজেসড হওয়া কেসেসগুলো দেখছি, তখন আমি হয়তো আজকে বুঝতে পারি যে কি হয়েছিল সেদিনকে। যেটা খবর পেয়েছিলাম, উনি যেই জেলখানায় ছিলেন মানে যেই গারদে ছিলেন, সেটাও একটা খুব খারাপ এবং ভয়ঙ্কর দুর্ঘটনা, পরিণতি বলা যেতে পারে। কোনো এক রাতে ওনার প্রচণ্ড জল তেষ্টা পায়। তো উনি চিৎকার করে ওয়ার্ডেনকে ডাকতে থাকেন এবং এই ধরনের ক্রিমিনাল কেসেসগুলোকে না মানে যেগুলো একটু অ্যাগ্রেসিভ, যেগুলো একটু ভালগার, সেগুলো খেয়াল করে দেখবে একটু আলাদা রাখা হয় ওদের চেম্বার, হ্যাঁ ওদের সেলসগুলো একটু আলাদা হয়। তো এবং রাত্রিবেলার দিকে তো কেউ থাকে না ওয়ার্ডেনরা ওই সমস্ত জায়গায়। তো উনি এরকম নাকি তার হঠাৎ জল তেষ্টা পায়, যেটা আমরা পরে জানতে পেরেছিলাম, এবং উনি অনেক রক্ষণ ধরে ডাকতে থাকেন ওয়ার্ডেনদের, কেউ আসে না, সাড়া দেয় না। তো উনি নিজের তেষ্টা মেটানোর জন্য নিজে বাথরুম করেন এবং সেটাই খান। তো সেই জিনিসটা খাওয়ার দরুন তার ইনফেকশন হয়ে যায় এবং তিনি তার জন্য মারা যান, এটা পরে আমরা জানতে পারি। তো পরিণতিটা খুব একটা ভালো ছিল না সেই দিক থেকে দেখতে গেলে, স্বাভাবিক, সেটা মানে খুব খারাপ লেগেছিল। তো এই কেসটা আমার মনে আছে এই কারণে, কারণ দেখো আজ আমি হয়তো আমাদের যে আলোচনা প্যারাসাইকোলজি, আমরা একজন প্যারাসাইকোলজি বা সাইকোলজিস্ট হিসেবে গোটা কেসটা ডিল করছিলাম, কিন্তু যেই উপস্থাপনাগুলো আমরা পেলাম, যেই বর্ণনা বা ঘটনার বর্ণনাগুলো আমরা পেলাম, সেটাকে তো পুরোটা তুমি সাইকোলজি বলতে পারবে না, একদমই না। নিশ্চয়ই কিছু তো তার পেছনে গল্প আছেই, আমরা হয়তো সেটা পুরোটা জানি না, বাট চলছে অনুসন্ধান। এরকম হাজারে হাজারে লাখো লাখো অনেক ঘটনা দুর্ঘটনা ঘটছে, আমাদের জীবনেই ঘটছে। এই জিনিসটাই হয়তো আমাদেরকে এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতে বা আলোচনা করতে আমরা অনেক কিছু জানতে পারি এই জিনিসগুলো নিয়ে, কারণ এতে মানুষের দুঃখ লুকিয়ে আছে, এতে যন্ত্রণাও লুকিয়ে আছে, আবার অনেক ভয়ের জিনিসও লুকিয়ে আছে, কত কি ঘটছে হচ্ছে। এক্স্যাক্টলি। বেসিক্যালি আমার সাথে ইন্দ্রদা অনেকেই যোগাযোগ করে যারা জানতে চায় দাদা প্যারাসাইকোলজি কোথায় পড়ানো হয় বা প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাই, প্যারাসাইকোলজির বিষয়টা কি? কৌস্তব, প্যারাসাইকোলজি সাইকোলজিরই একটা পার্ট, ঠিক আছে, এটা প্যারা পার্ট। মেন বা যেগুলো আমাদের জেনারেল সাইকোলজি, তার সাথে এটা একটা প্যারালজিক্যালি চালানো হয়ে থাকে। ভারতবর্ষের মধ্যে একমাত্র পুনেতেই এই প্যারাসাইকোলজির উপরে ক্লাস করানো হয়ে থাকে এবং ব্যাঙ্গালোরের কিছু কলেজে খুব
কম কলেজে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করানো হয়, বাট ভারতের থেকে বেশি বাইরে এইটাকে নিয়ে বেশি চর্চা করা হয়ে থাকে। জার্মানিতে আছে, জাপানে আছে, ইউকেতে আছে, কানাডাতে আছে, এই নিয়ে প্রচুর করানো হয়ে থাকে। বিশেষত আমাদের মনের কগনিটিভ পার্ট, যেটা মানে জ্ঞানমূলক পার্ট, যেখান থেকে আমরা জিনিসপত্র সঞ্চয় করি, আমাদের জ্ঞানের যে অর্গানসগুলো আছে সেটা আমরা জানি 5টা জ্ঞান অর্জন করার জন্য: চোখ, নাক, কান, জিভ, ত্বক, এই যে 5টা আছে। সেখান থেকে আমরা বাইরের থেকে ইনফরমেশন ভেতরে নিয়ে ব্রেন সেটাকে অ্যানালিসিস করে নিজের মতন করে, তারপরে সেটাকে আমরা প্রয়োজনে কাজে লাগাই, অপ্রয়োজনে ভেতরে জমিয়ে রাখি। এটা হচ্ছে জেনারেল সাইকোলজি। প্যারাসাইকোলজি হচ্ছে ওই ব্রেন যখন এই 5টা সেন্স অর্গান থেকে নিজের ইনফরমেশন নিয়ে সেটাকে নিজের মতন করে কিছু একটা ভাবছে, কোনো রকমভাবে যদি এখানে এক্সট্রা কিছু জিনিস এসে অ্যাড হয় যেটার কোনো অর্থ আমরা খুঁজে পাই না সায়েন্টিফিকভাবে, তখন সেটাকে আমরা প্যারার আন্ডারে ফেলে দিই। 7 রকমের প্যারাসাইকোলজিক্যাল সাবজেক্টস রয়েছে। সেই 7 রকমের মধ্যে বিশেষভাবে প্রচলিত 3 থেকে 4 রকমের। খুব কমন একটা রয়েছে, আমরা খুব সবাই প্রায় জানি, সেটা হচ্ছে টেলিপ্যাথি। এটা প্যারাসাইকোলজির একটা বিরাট বড় পার্ট। যে ধরো আমি তোমার সম্পর্কে অন্য কোথাও বসে কিছু একটা ভাবছি, বা মনে করছি তুমি আমাকে কল করবে, বা তুমি আমার সম্পর্কে কিছু একটা ভাবছো, সঙ্গে সঙ্গে তুমি আমাকে কল করে জানতে চাইলে যে তুমি কি আমার সম্পর্কে কিছু বলছিলে বা ভাবছিলে, বা আমার ইচ্ছা করলো যে তোমাকে একটু কল করি। আমার সাথে এই জিনিসটা খুব বেশি হয়।